একজন সাবেক আমলা, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, এবং উনি একই সঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট, বিএনপি চেয়ারপারসনের পিএস ছিলেন উনি। তো উনি একটা অভিযোগ তুললেন শুক্রবার দিন, যে উনি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কথাটা বলছেন বলে দাবি করলেন। এবং উনি বললেন যে 8 জন উপদেষ্টা মানে অপরিসীম দুর্নীতি করেছেন, এই তথ্য ওনার কাছে আছে। উনি নাম বলেননি। পরে আমরা দেখলাম, এরপরে সরকার প্রতিবাদ করলেন, যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনি গিয়েছিলেন তারা প্রতিবাদ করলেন। এবং এই দুটো প্রতিবাদ হতে পারে, কিন্তু আমি বুঝতে পারলাম না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে ওনাকে সার্টিফিকেট দিলেন যে ওনারা খুবই সৎ। এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমাদের রাজনীতিতে যতগুলো খারাপ দিক আছে তার সব থেকে আলোচিত বিষয়টা হলো পলিটিশিয়ানদের দুর্নীতি। বিশেষ করে যারা ক্ষমতায় বসেন তারা তাদের ক্ষমতাকে ব্যবহার করে নানা ধরনের দুর্নীতি করে। গত যে সরকারটিকে আমরা গণঅভ্যুত্থান করে বিদায় দিয়েছি, তার পেছনে মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল তার একটা বড় কারণ ছিল তারা সীমাহীন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। এবং মানুষের সেই ক্ষোভকে তারা খুব একটা গুরুত্ব দেননি। তার প্রমাণটা হচ্ছে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রীর কাজের লোকের 400 কোটি টাকার মালিকানার বিষয়টি। তিনি হাসতে হাসতে এই বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম অসংখ্য শিক্ষার্থীর রক্তের মধ্য দিয়ে এই যে সরকারটি এসেছে, তারা অন্তত আগের যে সংস্কৃতি, দুর্নীতির যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা বাংলাদেশের এই সময়কালে মিডিয়াগুলো প্রচন্ড একটা ভীতির ভেতরে আছে, এটা আমরা জানি। তারপরেও সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে উপদেষ্টাদের সম্পর্কে নানা রকমের তথ্য, নানা রকমের অভিযোগ এগুলো কিন্তু আসে। আমরা কিন্তু এই অভিযোগগুলো সরকার উড়িয়ে দেয়, উড়িয়ে দিতে পারে, উড়িয়ে দেওয়ার সংস্কৃতিটা আছে। আবার কতগুলো অভিযোগ আমরা প্রমাণ করতে না পারলেও মোটামুটি আমরা ধারণা করতে পারি যে এর ভিতরে সত্যতা কতটুকু আছে। আপনার মনে থাকার কথা, শিল্পকলার ডিজি পদত্যাগ করেছিলেন ওই মিনিস্ট্রির উপদেষ্টার দুর্নীতির অভিযোগ তুলে। সরকার কি সেই অভিযোগের কোনো তদন্ত করেছে? না। সরকারটি ক্ষমতায় গ্রহণ করার পর প্রথম যে অভিযোগটি উঠেছিল ডিসি নিয়োগ ক্ষেত্রে, গত বছরের সেপ্টেম্বর মাসে তারা একটা তদন্ত কমিটি করেছিলেন 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে। সেই 4 সদস্যের উপদেষ্টাদের একজন পদত্যাগ করে তিনি একটা রাজনৈতিক দল গঠন করেছেন, বাকি 3 জন আছেন। কিন্তু সরকার সেই ঘটনার ইয়েস অর নো কোনো তথ্য মানুষের কাছে দেয়নি। এর ভেতর থেকে যেটা পরিষ্কার হয় যে সরকার এই তথ্যগুলোকে গোপন করা অথবা বিষয়টিকে আমলে না নেওয়ার একটা কালচার তাদের মধ্যে আছে। এই সরকার যেহেতু পাবলিকের সাথে তার সংযোগটা কম, সেই কারণে অনেক কিছুই পাবলিকের কাছে তাকে বলতে হয় না। আর এই সুযোগটাকে তারা ব্যবহার করে অনেক প্রশ্নের উত্তরও কিন্তু দেন না। আমাদের মাহমুদুর রহমান মান্না, আপনি তাকে আওয়ামী লীগের দোসর বলতে পারবেন না। তিনি এই সরকারের জন্য দীর্ঘ লড়াই করেছেন। তিনি একদিন বলেছিলেন যে আমরা প্রধান উপদেষ্টাকে কোনো কিছু বললে তিনি শুধু হাসেন, কোনো জবাব দেন না। গতকালকে একজন সাবেক সচিব এবং বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি অভিযোগটি করেছেন। আমি এই অভিযোগের সত্যতা আছে বলে বিশ্বাস করি। তিনি এই প্রথম অভিযোগটি করেননি। বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস, বিএনপির নগরের একজন প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এই 2 জন নেতা কিন্তু বিভিন্ন সময় একাধিক উপদেষ্টার দুর্নীতির কথা মানুষের সামনে বলছেন। তাহলে বিএনপির মহাসচিব হঠাৎ করে কেন এই জায়গাটায় এগিয়ে এলেন এই সরকারকে উদ্ধার করার জন্য? আমি বলবো উদ্ধার করার জন্য। গত 3-4 বছর ধরে বিএনপি যে সুশাসনের রাজনীতির যে বার্তাটি দিতে চাইছে,
আমি মনে করি যে গতকালকের বিএনপির এই যে অবস্থানটা এবং অনেকটা যেচে পড়ে এই ভূমিকাটি রাখা বিএনপির সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির কাছে সরকার সম্ভবত সাপোর্ট চায়নি দুর্নীতির ইস্যুতে, কিন্তু বিএনপি আগ বাড়িয়ে এই যে সিদ্ধান্তটি গ্রহণ করলো তার প্রতি মানুষের যে ভরসার জায়গাটি তৈরি করার তারা চেষ্টা করছিল। আমাদের মিডিয়া নানা কারণে তাদের দুটো টার্গেট ঠিক করেছে। এক হচ্ছে যত পারো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ সম্পর্কে নিউজ করো তাদের নেগেটিভ দিকগুলো, আর বিএনপিকে একটা পজিটিভ জায়গায় দেওয়ার চেষ্টা করো। এই প্রবণতাটা তাদের মধ্যে আছে এবং এর পেছনে কেউকে খুশি করা বা কাউকে কারো ভয়ে এই কাজটি তারা করছে। বিএনপির কাছে কিন্তু সরকার বলেনি যে আমাদেরকে সাপোর্ট করো, তারপরেও বিএনপি সাপোর্ট করেছে। সেকেন্ড হচ্ছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত কয়েক মাস ধরে এই সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তুলছিলেন সেটিকে বিএনপি নাকচ করে দিল। তাহলে প্রশ্ন জাগে যে বিএনপি যেহেতু এই সরকারকে দুর্নীতির যে অভিযোগ সেটিকে নাকচ করে দিল, তাহলে তাদের যে নেতারা অভিযোগটি তুলছেন বিএনপি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? অহেতুক গণঅভ্যুত্থানের ভেতর থেকে একটি সরকার, তার বিরুদ্ধে বিএনপি অভিযোগ করছে এবং বিএনপির একাধিক নেতা, আর গতকালকে বিএনপি বলল যে না এটি সত্য না, তাহলে বিএনপির দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা আশা করব যে ওই নেতাদের বিষয়ে, তাদের বক্তব্যের বিষয়ে বিএনপি তার অবস্থান স্পষ্ট করবে। জি, এই এই ক্ষেত্রে এই যে ঘটনাটা আপনি বললেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে কি এমন ঘটেছে যে মির্জা ফখরুলকে এভাবে অনেকটা মানে স্বতঃপ্রণোদিত হয়ে মানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপদেষ্টাদেরকে নিষ্পাপ নিষ্কলুষ এরকম সার্টিফিকেট দিতে হলো? এটা কেন? এটা কি কিছু পাওয়ার লোভে নাকি কোনো চাপে পড়ে? প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে আমার অবজারভেশন হচ্ছে বিএনপির ডোমেস্টিক লিডার যারা আছেন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা অবস্থান করছেন তাদের চিন্তার মধ্যে, বাস্তবতার মধ্যে সম্ভবত ভাবনার একটা পার্থক্য আছে। এখানকার যে সমস্ত নেতারা তারা যেভাবে দেখছেন, বাইরে যে নেতারা থাকছেন তারা যেহেতু দূরে থাকছেন, অনেক বিষয় এবং পাবলিক পারসেপশন গুলো তাদের কাছে প্রপারলি যাচ্ছে না। সেকেন্ড জায়গাটা হচ্ছে বিএনপি সম্ভবত ধারণা করেছে যে এই সরকারের কাছ থেকেই নির্বাচনটা নিতে হবে। তারা যে কোনো মূল্যে হচ্ছে একটা নির্বাচন নিতে চাইছেন এবং সরকারকে মাথায় হাত বুলিয়ে নির্বাচনটা তারা নিতে চান এবং তাদের ধারণা যে নির্বাচন হলে তারা যেহেতু ক্ষমতায় যাবেন, সুতরাং ক্ষমতার প্রশ্নে তারা কোনো রকমের কোনো ঝুঁকি নিতে চান না। সরকারকে খেপিয়ে তুলে, যেহেতু আপনি জানেন যে দেশের ভেতরের একটা অংশ নির্বাচন না হোক এটি চাইছে, সরকারের ভেতরেরও একটা অংশ নির্বাচন না হোক এটা চাইছে, বিএনপি সেই ঝুঁকিটা নিতে চাইছে না। সম্ভবত বিএনপির পজিশনটা হচ্ছে 111 সরকারের সময় আওয়ামী লীগ যেমনি ভাবে 111 সরকারের কর্ম এবং অপকর্ম উভয়কে যেভাবে বৈধতা দেওয়ার জন্য আগের থেকেই তাদের সাথে একটা আলাপ আলোচনা এবং তাদের কথা বক্তব্যের ভেতর থেকে বার্তাটি দিয়েছিলেন, সম্ভবত এই সরকারকেও বিএনপি তার সমস্ত কর্ম এবং অপকর্মগুলোকে এক ধরনের কখনো নীরব থেকে, কখনো সামান্য কথা বলে, অথবা একটু কৌশলী হয়ে এই সরকারের কাছ থেকে নির্বাচনটা আদায় করার জন্য সম্ভবত এই স্ট্যান্ডটা তারা নিয়েছে। তবে একটা পলিটিক্যাল পার্টি হিসাবে অনেক সময় কৌশলগুলো কিন্তু জনগণ গ্রহণ করে না। তারা তাদের ক্ষোভ বা বিরক্তিটা পাবলিকলি প্রকাশ করে না, কিন্তু ভেতরে ধারণ করে। আমি উপদেষ্টাদের যে অভিযোগের কথা বললাম, এই অভিযোগ কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে। এমনকি ছাত্র আন্দোলনের নেতা, সমন্বয়ক, তাদের সম্পর্কেও ঠিক আপনার এখানে বসার 10 মিনিট আগে দেখলাম এক মফস্বলের এক সমন্বয়ক টেলিফোন করে তার সহকর্মীদেরকে বলছে কোথায় যেন তিনি চাঁদাবাজির জন্য লোক পাঠিয়েছেন
এবং তাদেরকে ডিরেকশন দিচ্ছে যে তোমরা একটু তাদের সঙ্গে কথা বলো, আরো 5 লাখ টাকা তাদের কাছ থেকে নেওয়া যায় কিনা। অর্থাৎ এই যে চাঁদাবাজির খবরগুলো, এই যে অনিয়ম দুর্নীতির খবরগুলো, এই খবরগুলো কিন্তু ঢেকে রাখা যাচ্ছে না, প্রকাশিত হচ্ছে। সুতরাং যে কোনো পলিটিক্যাল পার্টি এই দুর্নীতির পক্ষে যদি দাঁড়ায়, সে তার ইমেজটাকে কিন্তু হারাবে। আমাদের জুলাইয়ের স্পিরিট কিন্তু যে কোনো ব্যক্তি বা সরকার প্রতিষ্ঠান রাজনৈতিক দলের দুর্নীতিকে ধামাচাপা দেওয়া অথবা কোন একটা নির্দিষ্ট কারণে অনুরাগ প্রদর্শন করা না। জি, এখানে আরেকটা কথা, আপনি যেহেতু নির্বাচনের কথা বললেন যে বিএনপি আশা করছে, বিএনপি চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনের ঠিকঠাক মতো হয়ে যায়, কিন্তু নির্বাচন না হওয়ার কোনো আশঙ্কা কি আপনি দেখছেন? আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেই জিনিসটা হলো যে যদিও প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, কিন্তু তারপরে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আসলে কি ফেব্রুয়ারিতে হবে? তার মানে সরকার প্রধানের বক্তব্যকেও সাধারণ মানুষের মধ্যে অনেকে ঠিক বিশ্বাস করতে পারছে না। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যখন এরকম সাধারণ মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা হারিয়ে ফেলে, তখন সামগ্রিকভাবে আপনি কি মনে করছেন কেন এরকম হচ্ছে? কেন নির্বাচনের মানুষের মধ্যে দ্বন্দ্ব শঙ্কা থেকে যাচ্ছে? বাংলাদেশের এখন যে সরকারটি আছে, এই সরকারটি শুধুমাত্র কতগুলো ডোমেস্টিক পার্সপেক্টিভে ক্ষমতা গ্রহণ করেছে বিষয়টি তা। এর সঙ্গে ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাক্টরদের ইচ্ছে এবং অনিচ্ছার বিষয় আছে। আমাদের আঞ্চলিক কতগুলো শক্তির সংযোগ আছে। সুতরাং এবারের নির্বাচনের ইস্যুটার অনেকগুলো পকেট এর সাথে যুক্ত হয়ে আছে। ইয়েস অথবা নো আপনি এক কথায় বলে দিতে পারবেন না। আমাদের রাজনীতিতে সময় যত যাচ্ছে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের প্রভাবটা তত বাড়ছে। সুতরাং তাদের কতগুলো যেমনি হিসাব আছে, একই সঙ্গে এই সরকারের ভেতরে অথবা সরকার যাদেরকে ডেকে নিয়ে এসেছে, আপনি জানেন যে অনেক সচিব তাদেরকে কিন্তু বাড়ির থেকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তারা একটা দীর্ঘ সময় এখানে কাজ করতে পারেনি আগের রাজনৈতিক সরকারের কারণে। সুতরাং তারা 1 বছরের মতো দায়িত্ব পালন করে তারা চলে যাবেন, যেহেতু তাদের কাজের সেই সুযোগটা এখনো আছে, সেই সক্ষমতাটুকু আছে, আমার সেটি মনে হয় না। সুতরাং অনেকগুলো কারণ মিলে বাংলাদেশে নির্বাচন হওয়া না হওয়ার ক্ষেত্রে কেবলমাত্র পলিটিক্যাল অ্যাক্টর যারা, তাদের ইচ্ছা অনিচ্ছাই কিন্তু প্রধান না। তার সঙ্গে আপনার আমলা, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের অনেকগুলো উইং কিন্তু এর সাথে যুক্ত থাকে। সুতরাং তারা সবাই মিলে সম্মিলিতভাবে যদি সিদ্ধান্ত বা আন্তরিকতা প্রদর্শন না করে যে আমরা এখানে একটা ক্রেডিবল ইলেকশন করব এবং যথাসময়ে একটা ইলেকশন করব, তাহলে সরকারের এমনকি উপদেষ্টাদের পুরো টিমটাও যদি চায়, তাহলেও একটা নির্বাচন তারা তুলতে পারবে না। আর এই সরকারের উপদেষ্টাদের মধ্যে আমি স্পষ্ট করে বলি, একাধিক উপদেষ্টা তারা তাদের আকার ইঙ্গিতে অথবা কথাবার্তার ভেতর থেকে বারবার বার্তা দিয়েছেন যে তারা নির্বাচনটা একটু দেরিতে চান। আর আপনি যার কথা বললেন আমাদের প্রধান উপদেষ্টা, আমার কাছে তিনি অন্যান্য বিষয়ে তার ওই যে কি 3G 4G যে সমস্ত থিওরিগুলি তিনি দেন, এইসব বিষয়ে মাইক্রো ক্রেডিট, তারপরে সোশ্যাল বিজনেস, এই জায়গাগুলোতে তিনি যেভাবে স্পষ্ট করে কথা বলেন, আমি গত 1 বছরে বাংলাদেশের নির্বাচন নিয়ে তার কাছে ওই স্পষ্টতার অর্ধেক স্পষ্ট বক্তব্য আমি এখন পর্যন্ত জানতে পারিনি। আমাদের এখানে মিডিয়া একটা বড় প্লে করে। তো আপনি এখন পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের কোন মিডিয়ার সঙ্গে এই বিষয়গুলোতে কখনো তার অভিমতটা জানাননি। সুতরাং আমার কাছে বাংলাদেশের অনেক মানুষের মতো সন্দেহ হয় যে সরকারের এখন পর্যন্ত নির্বাচন দেওয়ার ইচ্ছাটা এটা কি আর্টিফিশিয়াল নাকি আন্তরিক। জি, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আপনার কে এই জন্য এই প্রশ্নটা করছি যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে জিনিসটা হচ্ছে যে ছাত্র সংগঠন থাকবে,
বিশ্ববিদ্যালয়ের শাখা থাকবে কিন্তু হল শাখা করা যাবে না। আবার এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা। হল শাখাগুলি বন্ধ করা হয়েছিল যে ওই আমলে, হাসিনার আমলে, যে ছাত্রলীগের লোকেরা রুম কালচার, গণরুম, তারপর তাদেরকে টর্চার, জোর করে মিছিলে আনা, সে আশঙ্কাটা তারা এখনো কেন করছেন। এবং অনেকে বলছেন যে গুপ্ত এবং প্রকাশ্য দুই রাজনীতি বন্ধ থাকবে। তো গুপ্ত রাজনীতি আপনি কিভাবে বন্ধ করবেন? জানবেনই তো, একটা গুপ্ত আছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আসলে মানে আসলে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে নাকি, এটা কি ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে নাকি বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে এখানে? ধন্যবাদ। আমি প্রথমেই সরাসরি উত্তরটা দেই। এটা দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য এবং কৌশলে ক্যাম্পাসগুলোকে দখল করার জন্য। আপনি যদি জিজ্ঞেস করেন কিভাবে, আমাদের এখানে সবসময় রুলিং পার্টির ছাত্র সংগঠন যে সন্ত্রাস করে তা না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরশাদের ছাত্র সংগঠন নতুন বাংলার ছাত্র সমাজের নেতা আব্দুল হামিদ, তার হাতের কবজি কেটে মিছিল করেছিল ছাত্র শিবির। ছাত্র শিবির বা তারা কিন্তু কখনো পাওয়ারে যায়নি। রাজশাহীতে হয়েছে এটা। রাজশাহী মেডিকেল কলেজে জামিল আক্তার রতন, তাকে হত্যাকাণ্ডের সাথেও কিন্তু এই সংগঠনটি জড়িত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা কবির, এই হত্যাকাণ্ডের সাথেও কিন্তু তাদের সম্পৃক্ততা আছে। আমি যে ছাত্র ইউনিয়ন করতাম, আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা আছে। চট্টগ্রাম কলেজের শাহাদাত, রাতের বেলায় জবাই করে হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এই ধরনের বিভিন্ন জায়গায়। সুতরাং মূল ব্যাপারটা রুলিং পার্টির ছাত্র সংগঠন যে এগুলো করে তা না। আমি আমার অভিজ্ঞতা এরশাদের সময়ের শেষ দিক থেকে মোটামুটি এখন পর্যন্ত ক্যাম্পাসগুলো সম্পর্কে নিজের দেখা এবং জানার যে অভিজ্ঞতা, গার্ডিয়ানরা কিন্তু শিক্ষার্থীকে, তার সন্তানকে পাঠায় আসলে পড়াশোনার জন্য। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সেই সন্তানটিকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা, দায়িত্ববান মানুষ হিসাবে গড়ে তোলা, তার মধ্যে যেমনি ভাবে শিক্ষার আলো ছড়ানো, একই সঙ্গে তাকে রাজনৈতিকভাবে সে কোন দল করবে করবে না সেটি অন্য কথা, কিন্তু সে যেন একটা আবদ্ধ মানুষ হিসাবে গড়ে না ওঠে। তার চোখ কান যাতে খোলা থাকে। কেন খোলা থাকতে হবে? চোখ কান যদি খোলা না থাকে তাহলে কি অবস্থাটা হয় আমরা কিন্তু দেখেছি। শেখ হাসিনা যখন বলল যে রাজাকারের সন্তানরা কোটা চাইছে, এই সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু পাল্টা স্লোগান তুললো যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ পলিটিক্যাল কনসাসনেস ছাড়া এই যে সাধারণ শিক্ষার্থীরা যে পাল্টা জবাবটা দিল, এটা হলো আপনি দলীয় রাজনীতি না করলেও আপনার মধ্যে রাজনৈতিক সচেতনতার কারণে এটা আপনি বলতে পারছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি চাই না এই কথাটা যারা বলছে তারা রাজনীতি করে। আমি আপনাকে 3টা উদাহরণ দেব। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র রাজনীতি নেই, আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই। আলোচনায় বারবার আসছে ছাত্র শিবিরের কথা। ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি, তিনি বুয়েট থেকে এসেছিলেন, বুয়েটের ছাত্র ছিলেন। শিবিরের বর্তমান যে সেক্রেটারি, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই। আচ্ছা মাসুদ ভাই, আপনি কি বিশ্বাস করেন জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন একটা ছেলেকে সভাপতি বা সেক্রেটারি বানায় যে কখনো রাজনীতি করেনি, শুধু পড়াশোনা করেছে, তাকে এনে প্রেসিডেন্ট সেক্রেটারি করে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে তিতুমির কলেজে যে ছাত্রটি বলল যে আমরা রাজনীতি চাই না, তাকে দেখা গেল শিবিরের কমিটির সেক্রেটারি। অর্থাৎ আপনি আপনার দলীয় রাজনীতিটাকে একটু কৌশলের কারণে আপনার ওয়ার্কিং স্টাইলটা অন্ধকারের মধ্যে গোপনে পরিচালিত করার একটা এক্সপেরিয়েন্স যেহেতু আপনার আছে, সেই কারণে এই দাবিটা তোলা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে। ছাত্র শিবির হলগুলোতে পানির ফিল্টার দিচ্ছে। আচ্ছা, ছাত্র দল যদি কালকে প্রত্যেকটা হলে ক্যারাম বোর্ড দেয়, তাদেরকে কি সেই সুযোগটা দিবে? কখনোই দিবে না। কারণ এই যে যারা বলছে যে ছাত্র রাজনীতি চাই না, এরা প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন এবং এদের বিরাট একটা অংশের রাজনৈতিক ভাবনা আছে। সেই ভাবনাটা হচ্ছে যে এখানে আমি ক্যাম্পাসগুলোকে দখল করব। আজ থেকে 1 বছর আগে যে কৌশলে ছাত্রলীগ যে দখলদারিত্ব রেখেছিল, আমি ওই পথে যাব না।
তবে আমি একটা ইমোশন ক্রিয়েট করব, আমি ছাত্রদের কাছে কতগুলো ভিন্ন কৌশল অবলম্বন করব, এবং তার ভেতর থেকে আমি আমার পেরিফেরিটা বিস্তৃত করব। গোপনের থেকে প্রকাশ্য যে কোনো জিনিসই মহৎ। আপনি ক্যাম্পাসগুলোতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যতটুকু জানি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী। বিশ্ববিদ্যালয় ভিসি বা প্রক্টর সিন্ডিকেটের অনুমোদন ছাড়া রাতের বেলায় রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ করে এই ধরনের একটা ঘোষণা দিতে পারেন না। তারপরেও তারা ঘোষণা দিলেন কেন? পুরো ঘটনাটাই আমার কাছে একটা মেকিং গেম মনে হচ্ছে। যে ওই যে শুনেছিলাম যে আমি উঠবো, তুমি আমাকে বসিয়ে দেবে, আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ঠিক সেই রকম। এর আগে ক্যাম্পাসে রাজনীতি হয়েছে, মধুর ক্যান্টিনে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কমিটি থাকবে, তাহলে হল কমিটি থাকবে না? আপনিই তো বলছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি না হয় তাহলে ন্যাশনাল ইলেকশন হতে পারবে না। তাহলে একটা বিশ্ববিদ্যালয় কমিটি, লোকাল গভর্নমেন্ট তো ডিপার্টমেন্ট কমিটি, একটা বিশ্ববিদ্যালয় কমিটি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে তার লোকাল গভর্নমেন্ট তো ওই যে হল কমিটি। অর্থাৎ আপনি ন্যাশনাল পলিটিক্সের যে রোলটা নিচ্ছেন, এই জায়গাটায় তার উল্টা ভূমিকা রাখছেন। তার কারণ হচ্ছে আপনার সুবিধা যেখানে। আমার ধারণা বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যে অভিযুক্ত করছি, কোন কোন জায়গায় অভিযোগটা ঠিক না। গত 1 বছরে বাংলাদেশে হাজার খানেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের সৌভাগ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে গত 1 বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার অর্থ হলো যে দখলদারিত্ব যদি না থাকে, আপনার প্রতিযোগিতার, প্রতিদ্বন্দ্বিতার পরিবেশটা যদি থাকে, এবং সবাইকে কাজ করার সুযোগটা যদি আপনি দেন, হল, গেস্ট রুম, নির্যাতনের কালচারটা যদি বন্ধ করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যার সমাধান করা যায়। যে পথ এবং পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়কে এখন যে কনসেপ্টটা সামনে নিয়ে আসা হয়েছে, আমি শুধুমাত্র বলবো যে ওই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নেই, কিন্তু সেখান থেকে শিবিরের সেক্রেটারি আসছে, বুয়েটের রাজনীতি নেই, সেখান থেকে শিবিরের প্রেসিডেন্ট আসছে, হয়তো কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে না, কিন্তু এখান থেকে একজন কেন্দ্রীয় নেতা বা অন্যান্য জায়গা থেকে নেওয়া হবে। আমি অনেক ধন্যবাদ। ছাত্রদের কাছে অনুরোধ করব, আপনারা দেশ এবং শিক্ষার প্রয়োজনে শিক্ষা ভিত্তিক যে আন্দোলনগুলো আছে, শুধুমাত্র দলের লেজুর ভিত্তি না করে আপনাদের একাডেমিক যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোতে কথা বলার জন্য রাজনীতির গুণগত পরিবর্তন এনে, জুলাইয়ের চেতনাকে ধারণ করে, স্পিরিটকে ধারণ করে আপনারা স্বচ্ছ রাজনৈতিক কর্মকাণ্ড হলগুলোতে পরিচালনা করুন। এর ভেতর থেকে আমরা যেমনি বিকশিত নেতৃত্ব পাবো, এবং ক্যাম্পাসকে কেন্দ্র করে যে ধরনের নানা রকমের নেগেটিভ আলাপ আলোচনা, সেগুলো বন্ধ হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন বিষয়ে দুর্নীতি, নির্বাচন, রাজনীতি এবং ছাত্র রাজনীতি, এসব বিষয়ে জনাব শরীফুজ্জামান শরীফের বক্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।